নমস্কার, আমার নাম মিতালি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি। কিন্তু আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা অধ্যায় শেয়ার করব যেটা এতদিন আমার ভেতরে একটা গোপন ক্ষত হয়েছিল। আমি জানি না এটা বলা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হলো আমার মতো হয়তো আরও অনেকেই এমন পরিস্থিতিতে পড়েন যখন মনের ওপর জেদ আর সমাজের বাঁধন দুটোই একসাথে চাপ সৃষ্টি করে। এই গল্পটা আমার একেবারে নিজের জীবন থেকে নেওয়া একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প, যেখানে সম্পর্কগুলো ছিল বাধা ধরা, কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আর একাকিত্বের সুযোগে দুটো মানুষের জীবন কিভাবে একটা চোরা বালির দিকে মোড় নিল সেটাই আমি আপনাদের বলতে চাই। এই চ্যানেলটি আপনাদের জন্যই, তাই অনুরোধ করব, যদি আমাদের এই গল্প বলা আপনাদের ভালো লাগে, যদি আপনারা চান আমরা আরও এমন সত্যিকারের আবেগ আর জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরি, তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ক্লিক আমাদের অনেক সাহস যোগাবে। তাহলে শুরু করি সেই গোপন অধ্যায়। আমার বিয়ে হয়েছে প্রায় ৪ বছর। স্বামী অর্ণব সরকারি চাকরি করে। মানুষটা খুবই ভালো, কিন্তু তার চাকরির ধরন এমন যে সকাল ৭টায় বের হলে ফিরতে ফিরতে রাত ১০টা। প্রথম প্রথম আমার খুব একা লাগত। এই বিশাল ফ্ল্যাটে দুটো মানুষ থাকি, অথচ দিনের বেশিরভাগ সময়টা আমি যেন একাই একটা সংসার টেনে নিয়ে চলি। আমাদের পরিবারে অর্ণব, আমি আর আমার শ্বশুরমশাই অমলবাবু। শাশুড়িমা বছর ২ আগে হঠাৎ করেই চলে গেলেন, ক্যান্সারে ভুগেছিলেন। শাশুড়িমা চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন আরও চুপচাপ হয়ে গেল, বিশেষ করে অমলবাবুর জন্য। অমলবাবু মানুষটা এমনিতে খুব শান্ত প্রকৃতির। সারা দিন হয় খবরের কাগজ নিয়ে বসে থাকেন, নয়তো টিভি দেখেন। খুব একটা কথা বলেন না কারো সাথে। কিন্তু শাশুড়িমা চলে যাওয়ার পর তার চোখে একটা গভীর শূন্যতা দেখতে পেতাম আমি। দেখলে মনে হতো যেন তার ভেতরের সব আলো নিভে গেছে। প্রথম প্রথম আমি তাকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করতাম। সময় মতো তার ওষুধ দেওয়া, পছন্দের খাবার রান্না করা, মাঝে মাঝে গিয়ে তার পাশে বসা। তিনি প্রথম দিকে কিছুটা এড়িয়ে চলতেন, হয়তো চাইতেন না আমি তার একাকিত্বের সাক্ষী হই। কিন্তু দিনের পর দিন যখন দেখতেন অর্ণব না থাকলেও আমি মন দিয়ে তার সেবা করছি, তখন আস্তে আস্তে তিনি যেন আমার প্রতি একটু নির্ভর করতে শুরু করলেন। আমাদের বাড়ির ডিজাইনটা বেশ পুরনো ধাঁচের, মাঝখানে একটা ছোট উঠোন আর তার চারপাশে ঘরগুলো। দুপুরবেলা অর্ণব যখন অফিসে, তখন বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে থাকত। সেই নীরব দুপুরে একটা জিনিস আমি মাঝে মাঝে লক্ষ্য করতাম। আমি যখন রান্নাঘরে কাজ করতাম বা বারান্দায় কাপড় তুলতে যেতাম, তখন দেখতাম অমলবাবু তার ঘরের জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। প্রথমে ভাবতাম হয়তো ভুল দেখছি, বা হয়তো তিনি বাইরে কিছু দেখছেন। কিন্তু বারবার যখন এমন হতে লাগল, তখন বুঝতে পারলাম না, তিনি আমার দিকেই দেখছেন। তার তাকানোর মধ্যে কোনো খারাপ কিছু ছিল না, কোনো লালসা বা উত্তেজনা এমনটা প্রথম দিকে মনে হতো না। বরং তার চোখে এক ধরনের গভীর বিষণ্ণতা আর যেন একটা অদ্ভুত আশ্রয় খোঁজার চেষ্টা দেখতাম। যেন তিনি একজন আপনজনকে খুঁজছেন, যার কাছে তার সব না বলা কথাগুলো বলা যায়। একদিন দুপুরে আমি বারান্দা থেকে ভেজা কাপড়গুলো তুলে এনে ঘরের দিকে আসছিলাম। তার পরনে ছিল একটা হালকা গোলাপি রঙের শাড়ি, যেটা অর্ণবের পিসির দেওয়া। শাড়িটা বেশ পাতলা, আর ঠিক সেই সময় ঘরের ভেতরকার আবছা আলোয় শাড়ির ভাঁজে আমার শরীরের একটা আবছা প্রতিচ্ছবি পড়ছিল। হঠাৎ দেখলাম অমলবাবু তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি সাধারণত এভাবে দিনের বেলা বাইরে আসেন না। আমি চমকে গিয়ে একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করলাম। তিনি মৃদুস্বরে ডাকলেন, মিতালি, একটু দাঁড়াও তো। আমি থমকে গেলাম। হ্যাঁ বাবা, কিছু বলবেন? তার চোখে চোখ পড়তেই আমার ভেতরে একটা মৃদু কাঁপুনি অনুভব হলো। সেই দৃষ্টিতে বিষণ্ণতার সাথে যেন অন্য কিছু মিশেছিল, যেটা আমার ভেতরের অচেনা কোনো তারে গিয়ে আঘাত করছিল। তোমার শরীরটা কি ঠিক আছে? তিনি জিজ্ঞেস করলেন। মুখটা একটু শুকনো লাগছে। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বাবা, সব ঠিক আছে, একটু গরম লাগছে তো, তাই হয়তো। তিনি এবার এক ধাপ এগিয়ে এলেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। দেখো, তুমি তো জানো অর্ণব সারা দিন বাইরে থাকে। এই বাড়িতে তুমি প্রায় একা। যদি কোনো দরকার হয় আমাকে বলতে দ্বিধা করবে না। মা তো নেই, তুমিই তো এখন এই বাড়ির সব।
কথাগুলো শুনতে খুব স্বাভাবিক ছিল, কিন্তু তার বলার ভঙ্গিমাটা স্বাভাবিক ছিল না। তিনি কথা বলার সময় নিজের অজান্তেই তার হাতটা বাড়িয়ে আমার কাঁধের খুব কাছে নিয়ে এসেছিলেন। যদিও তিনি আমাকে স্পর্শ করেননি, তবুও সেই মুহূর্তের নৈকট্য আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি আর একই সাথে এক ধরনের ভালো লাগার মিশ্র অনুভূতি তৈরি করল। আমি তাড়াতাড়ি কাঁধটা সামান্য সরিয়ে নিয়ে বললাম, ঠিক আছে বাবা, আমি জানি, আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। দ্রুত সেখান থেকে চলে এলাম। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেওয়ার পর আমার বুকটা ধরফর করছিল। আমি নিজের কাছেই প্রশ্ন করলাম, তার এই ঘনিষ্ঠ হওয়াটা কি শুধুই পিতৃস্নেহ, নাকি আমার একাকিত্ব আর তার শূন্যতার মাঝে কোনো ভুল বোঝাবুঝির জন্ম নিচ্ছে? দিনের পর দিন এই নীরবতা আর চোখের ইশারা চলতে থাকল। অমলবাবু কথায় কথায় আমার কাছে আসতেন, হয়তো একটা কাজের অজেহাতে, নয়তো একটা পুরনো স্মৃতি বলার ছলে। আমারও যেন সেই একাকিত্বে তার উপস্থিতি ভালো লাগত। মনে হতো একটা ভরসা দেবার মতো কেউ অন্তত আছে। তিনি একবার বললেন, মিতালি, তোমার রান্নার হাতটা ঠিক তোমার শাশুড়ির মতোই, একদম হুবহু সেই স্বাদ। এই কথা বলার সময় তার চোখ ছলছল করে উঠত। আমি তখন তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতাম। এই সান্ত্বনা দেওয়ার মুহূর্তগুলোই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে দুর্বল জায়গা। একদিন রাতে অর্ণব অফিসের কাজে বাইরে গেছে। অমলবাবু রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গিয়েছিলেন। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। তখন প্রায় রাত 11টা। হঠাৎ আমার ঘরে মৃদু টোকা পড়ল। দরজা খুলে দেখি অমলবাবু দাঁড়িয়ে আছেন। তার পরনে একটা ঢিলেঢালা সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে স্পষ্ট ভয়। মিতালি, তিনি ফিসফিস করে বললেন, আমার ঘরের জানালার কাছে একটা টিকটিকি দেখতে পেলাম, আমার একদম সহ্য হয় না, তুমি কি একটু এসে দেখে দেবে ওটা কোথায় গেল? আমি বুঝতে পারলাম এটা শুধু একটা অজুহাত। এত বড় মানুষ একটা টিকটিকি দেখে ভয় পাচ্ছেন, এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তার চোখের সেই অসহায় ভাবটা দেখে আমি আর না করতে পারলাম না। চলুন বাবা, আমি বললাম। আমি তার ঘরে ঢুকলাম। ঘরের আলোটা ডিম লাইটের মতো জ্বলছিল, একটা মৃদু সুগন্ধ, যা হয়তো তার শাশুড়িমা ব্যবহার করতেন। আমি সব জায়গায় তাকালাম, কোথায় বাবা টিকটিকি, আমি তো কিছু দেখছি না। তিনি দরজায় হেলান দিয়ে দাঁড়ালেন, তার চোখ স্থির আমার দিকে। পরিবেশটা হঠাৎ ভারী হয়ে গেল। আসলে টিকটিকিটা আসল কারণ নয় মিতালি, তিনি খুব শান্ত, প্রায় ভেঙে পড়া গলায় বললেন। আমার বুকটা ধরাস করে উঠল। আমি ঘুরে দাঁড়ালাম। তাহলে? তিনি এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলেন। আমার হৃৎস্পন্দন বাড়তে থাকল। সেই নৈশব্দে আমার কানে নিজের রক্ত চলাচলের শব্দ স্পষ্ট হচ্ছিল। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন, এত কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। আমার খুব কষ্ট হয় মিতালি, তিনি বললেন। তার গলা কাঁপছিল। আমি একা থাকতে পারি না, আজকাল রাতে ঘুম আসে না। যখন তোমাকে দেখি তখন মনে হয় আমার শাশুড়ি মাই আবার ফিরে এসেছেন। তোমার মধ্যে আমি তাকে খুঁজে পাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কথাগুলো তিনি কি বলতে চাইছেন সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এটা একটা মানসিক দুর্বলতার প্রকাশ, যা আবেগের ভুল ইশারায় অন্যদিকে মোড় নিচ্ছে। বাবা, দেখুন, আমি বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি আপনার পুত্রবধূ, আমি জানি আপনি কষ্টে আছেন, কিন্তু তিনি আমার কথা শেষ করতে দিলেন না। তার হাতটা আস্তে করে আমার ডান হাতের ওপর এসে পড়ল। তার হাতের উষ্ণতা আমার চামড়ার ভেতরে প্রবেশ করল। আমার শরীর যেন এক মুহূর্তে গরম হয়ে উঠল। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু এক অদ্ভুত অধিকারবোধ আর গভীর নির্ভরতা। তুমি আমাকে ভুল বুঝো না, তিনি মৃদুস্বরে বললেন। আমি কোনো খারাপ কিছু চাইছি না, শুধু এই হাতটা ধরে একটু ভরসা পেতে চাই। এই রাতটুকুর জন্য তুমি কি আমার পাশে থাকতে পারো না, শুধু একজন সঙ্গী হয়ে? তার চোখে ছিল জল, আর সেই সাথে এক প্রকারের আকুতি, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। আমার ভেতরে তখন তীব্র এক মানসিক দ্বন্দ্ব শুরু হল। একদিকে সমাজের মূল্যবোধ, অপরদিকে একজন নিঃসঙ্গ মানুষের তীব্র আবেগ, আর আমারও একাকিত্বের নীরব স্বীকারোক্তি। সেই মুহূর্তে তার হাত আমার হাতের ওপর রাখা ছিল। আমি আমার হাতটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু কি যেন একটা চুম্বকের মতো আমাদের ধরে রেখেছিল।
আমার শরীরে একটা অচেনা শিহরণ জাগল। তার এই ইশারাটা কি একটা সুযোগ ছিল, একটা নীরব আহ্বান? আমার ভেতরের সেই অব্যক্ত উত্তেজনাটা তখন যেন আমার সমস্ত চেতনাকে গ্রাস করে নিল। আমি আমার হাত সরালাম না, বরং আমার অন্য হাতটা দিয়ে তার হাতের ওপর হালকা চাপ দিলাম। আমার শরীরের ভেতরে সেই মুহূর্তে বয়ে যাওয়া উষ্ণ স্রোতটা যেন তাকে জানান দিল যে আমি এই ভুল ইশারার সুযোগটা নিচ্ছি, কারণ আমার ভেতরের একাকিত্ব আজ তার একাকিত্বের সাথে এক হয়ে যেতে চাইছে। আমাদের চোখাচোখি হল। সেই দৃষ্টিতে নীরবতার হাজারো গল্প লেখা হল, যা সমাজের কাছে অবৈধ, কিন্তু দুটো নিঃসঙ্গ প্রাণের কাছে সেই মুহূর্তে একমাত্র আশ্রয়। সেই রাতে কোনো কথা হল না, কোনো চিৎকার বা প্রতিবাদ হল না, শুধু দুটি মানুষ একে অপরের একাকিত্বের কাছে আত্মসমর্পণ করল। তার দুর্বলতাকে আমি হয়তো প্রশ্রয় দিলাম, আর আমার নিজের ভেতরের না বলা চাহিদাকে সেই সুযোগে কিছুটা হলেও মুক্তি দিলাম।